আমি চাই না যে ও রমেশের ঘরে গিয়ে টিভি দেখুক। ওদের সবে সবে বিয়ে হয়েছে, কিরণের এখনই ওর ঘরে যাওয়াটা একদম ঠিক নয়। কিরণের কথা বলছো কেন? সোজাসুজি বলো না যে তোমার টিভি দরকার। আর এত খারাপ লাগছে তোমার, তাহলে নিজে রোজগার করে কেন না? বাজে কথা বলো না তুমি। আঙ্কেল একটু দাঁড়ান, আপনার ফোনটা আমায় দিন। আরে বাবু, এত সকাল সকাল কি হয়েছে? আর ভয় পেয়েছো মনে হচ্ছে। আঙ্কেল আপনি তাড়াতাড়ি আপনার ফোনটা আমায় দিন। হ্যালো ইন্সপেক্টর আঙ্কেল। চোর চোর চোর, আমার কি হয়েছে, চেন কি চুরি হয়েছে, কি করে হয়েছে? পালাচ্ছে। আপনারা আরে ওকে চোর চোর ধরুন। চোর, কি হয়েছে, কি হয়েছে? মা, আমি কিন্তু বলে রাখছি, এই রমেশকে সামলে নাও, তা না হলে কিন্তু ওর জন্য খুব খারাপ অবস্থা হয়ে যাবে। কেন, কি করেছে রমেশ? আগে তো রাস্তায় বসে তাস খেলতোই, এখন লোকের গলা থেকে হার ছিনতাই করছে। ও যদি এরকমই করতে থাকে না, আমাদের প্রত্যেককে জেলে যেতে হবে। রমেশ, এটা সত্যি? আরে মা, এরকম কিছুই হয়নি। দাদা, তোর কোনো ভুল হচ্ছে। ভুল ধারণা। এই মাঙ্গি টুপি পরে না তুমি পৃথিবীর থেকে মুখ লুকাতে পারবে, আমার থেকে নয়। কেন করো এইসব কাজগুলো? আরে কতদিন তুমি এইসব করে বেড়াবে? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা তো কোনোদিনই করনি, অন্তত ছোট একটা কাজ শুরু করো। আমার মাথায় এটুকু ঢোকে না যে আমি কিছু করি আর না করি তাতে তোর কিসের সমস্যা? সমস্যা? আরে বদনাম হচ্ছে আমার। একবার যদি পুলিশে এখানে চলে আসে না, তাহলে তোমার বোনের জন্য আর কোনো সম্পর্ক আসবে না। সেই জন্য বলছি শুধরে যাও, তা না হলে বাড়ি থেকে কিন্তু বার করে দেবো তোমায়। মুখে মুখে কথা বলে আবার। আরে দাদা শোন, এই বারবার না আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া বন্ধ কর। বলে দিলাম আমি, তুই যখন এসব বলিস না তখন আমার গা পুরো জ্বালা করে। আচ্ছা, তোর এই ধরনের কাজকর্মের জন্য আমাকে কথা শুনতে হয় তার চিন্তা নেই তোর, না? ও ঠিকই বলেছে, যদি তুই না শুধরোস না তাহলে আমি নিজে তোকে এই বাড়ি থেকে বার করে দেব, বুঝলি? মনে থাকে যেন। কিভাবে বের করে দেবে এই বাড়ি থেকে? আমার কি এই বাড়িতে কোনো অধিকার নেই? আমি প্রদীপ বাবুর ছেলে নয় নাকি? শুধু দিনেশ একাই ছেলে? আর যদি না হই তাহলে বলে দাও, কার কাছে গিয়ে অধিকারের কথা বলবো? নির্লজ্জ, লজ্জা করে না? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? দাঁড়া তুই বেহায়া। মা, মা, তোমাকে একটা কথা বলি, রমেশকে এবার বিয়ে দিয়ে দাও। সংসারের দায়িত্ব বাড়লে নিজে থেকেই সব ঠিক হয়ে যাবে, আর কোন একটা কাজ তো পেয়েই যাবে। এসে গেছো তুমি? এসে গেছে। খুব সুন্দর লাগছে তোমাকে। তোমার তো আমায় রোজই ভালো লাগে। তোমাকে এত সুন্দর দেখতে। আবার পরিয়ে দাও। দেখো, এবার ফুলটা অনেক বেশি সুন্দর লাগছে। একটা কথা বলো, আমাদের বিয়ে 10 বছর হয়ে গেছে, আর 10 বছর ধরে তুমি
তুমি প্রতিদিন আমার জন্য মালা নিয়ে আসো, কেন? আর প্রতিবার আমাকে এটার উত্তর দিতে হয়। ফুলসজ্জার রাতে তুমি এরকমই ফুল তুমি তোমার মাথায় পড়েছিলে। যখনই তুমি মাথায় ফুল লাগাও, প্রতি রাতেই ফুলসজ্জার রাত মনে হয়। তুমিও না সব সময় শুরু হয়ে যাও। হ্যাঁ, শুরু তো করতেই হবে, সময় হয়ে গেছে। আরে, কি করছো? কি হলো? মার কিরণ চলে আসতে পারে। হ্যাঁ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী। আর শুধু বেডরুমেরই নয়, ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি। তাহলে ভুলভাল চিন্তা ছাড়ো, তুমি আমার উপরে আরে? ফোকাস করো। লতার জুয়েলারি সেটটা কি ভালো হয়েছে, তাই না? ভগবান জানে কে এই বেকার ছেলেকে এত সুন্দর একটা মেয়ে দিয়ে দিল। একটা নতুন জিপ দিয়েছে আর তার সাথে একটা দোকানও, যেটা থেকে 30-40 হাজার তো এমনি এমনি চলে আসবে। বৌমা, তোমার ডান পা দিয়ে কলসিটা ফেলে ভেতরে এসো। আমি শুনেছি যে ওর বিয়ে অন্য জায়গায় ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিনই অন্য কারোর সঙ্গে পালিয়েছে আর অনেক দিন পরে ফিরেছে। তাই তো আমি ভাবছি, কার মেয়ে আবার এত সস্তা এরকম ছেলের সাথে বিয়ে দিল, তাও এত কিছু পণ দিয়ে। এত কিছু পণ তো বনিতা বৌদিও কোনোদিন স্বপ্নে ভাবেনি। আশীর্বাদ দে দাদা। ভালো থেকো। আরে কোনো ব্যাপার নয়, ভালো থাকো, সুখে থাকো। বাবা তাড়াতাড়ি করো না, আমার আজকে টেস্ট আছে। হ্যাঁ, এই তো এক্ষুনি হয়ে যাবে। বাবা আমি তো তোমাকে বললাম আজকে আমার টেস্ট আছে, তাড়াতাড়ি করো। ঠিক আছে, চলো, এক কাজ করছি, আমি তোমাকে টেম্পোতেই ছেড়ে আসছি। চলো চলো। আরে দাদা, এই নে আমার জিপের চাবি। না না, আমি টেম্পোতে ছেড়ে আসবো ওকে। হ্যাঁ বাবা, আজ কাকার গাড়িতে করে যাই না, আমার অনেক বন্ধুরা না গাড়িতে করে আসে। বললাম না টেম্পো করে ছেড়ে আসবো, চলো। আরে দাদা, যখন কিরণ বলছে তখন আমার জিপে করে নিয়ে যা না। না, আসলে আমাদের অফিসের কাছে পার্কিং এর সমস্যা আছে। চলো কিরণ। আরে দাদা, যদি এরকমই হয় তাহলে কিরণকে আমি ড্রপ করে দিচ্ছি। চল কিরণ, চল 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 চল, আজকে আমরা জিপে করে স্কুলে যাব। ইয়ে, তোর বন্ধুরাও তো দেখুক তোর কাকার কাছে কত দামি জিপ রয়েছে। আরে দাদা, এরকম পড়াশোনা আর চাকরির কি লাভ, যা করে বাচ্চাকে ভালো রাখা যায় না? বাই বাবা। এই নে, দেখলি বাবা, লাভ ম্যারেজের এইটাই লোকসান। সারা জীবন ঠক্কর খেতে খেতে চলতে হয়, এইভাবে কষ্ট করে সংসার চালাতে হয়। কত বুঝিয়েছিলাম তোকে আমি যে যে মেয়েটা তোর অফিসে সামান্য একটা চাকরি করে তার পরিবার চালায়, আরে তারা কত টাকা পণ দিতে পারবে, কিন্তু না, তুই তো আমার কথা শুনিসনি। মা, 10 বছর ধরে এই একটাই কথা বলে আসছো, এবার থামো তুমি। কি পেয়েছিস পণ হিসাবে তুই? ওই স্টিলের 4টে বাসন আর একটা সাধারণ টিভি, এইগুলো পণ নাকি? আরে বাবা, ওরা তোকে বোকা বানিয়েছে। আরে তোর শ্বশুর কি এইটুকু পারতো না পণ হিসেবে একটা বাইক দিতে? আরে ঠিক হয়ে যাবে মা। আরে বাবা, কতদিন কতদিন তোর বাবার এই পুরনো বাইকটাকে ধাক্কা মারবি?
একটা কাজ করছিস না কেন, ইনস্টলমেন্টে একটা নতুন গাড়ি নিয়ে নে। যদি তুই ইনস্টলমেন্ট না শোধ করতে পারিস তো রমেশ দিয়ে দেবে। আজ তো তুই অটোতেই যা। কিরণ, আরে কিরণ, আরে কিরণ কোথায়? তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, আজ ক্রিকেটের ফাইনাল ম্যাচ না, অফিসে বাহানা মেরে চলে এলাম, আরামসে বসে ম্যাচ দেখবো। আর এটা কি? আরে কিরণ অনেকদিন ধরে বলছিল ও কেক খেতে চায়, ওর জন্য পেস্ট্রি নিয়ে এসেছি। কোথায় ও? আরে যখন থেকে ওর লতা কাকিমা এসেছে তখন থেকে ওর সাথেই আছে, দুটোতে খুব বন্ধুত্ব হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, একটু চা বানিয়ে আনো, আমি কিরণকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। দেখো কিরণ মা, আমরা তোমার জন্য স্পেশাল কেক এনেছি। হ্যাঁ হ্যাঁ কাকিমা, এটা প্লিজ কাটো না, খুব জোরে খিদে পেয়েছে কেকের। কিরণ, 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 চলো আমি তোমার জন্য পেস্ট্রি নিয়ে এসেছি। বাবা, কাকিমা খুব টেস্টি কেক এনেছে। আরে আয় দাদা, বস। আজকে ম্যাচ, আমাদের সাথে বসেই দেখ। বড় টিভিতে না ম্যাচ দেখার মজাই আলাদা হয়। না না, আমি নিজের ঘরে বসে ভালো করে দেখে নেবো। আরে দাদা, ওই ছোট্ট একটা টিভিতে কিছু দেখাই তো যায় না, আর মাঝে মাঝে সেটাও হাওয়া হয়ে যায়। আরে রমেশ, দাদাকে কেক খেতে বল। না না, খাও তোমরা। আরে দাদা, আরে একটু খেয়েই তো দেখ, খুবই দামি কেক এটা। লতা বড় দোকান থেকে এনেছে, পুরো 700 টাকা দাম। আরে দাদা, খেয়েই দেখ তুই। না, তোমরা খাও। কিরণ, চলো। না বাবা, তুমি যাও, আমি কাকিমার সাথেই কেক খাবো। কাকিমা তুমি খাওয়াও। আরে শোন না, প্রিয়া, তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? দিদি, ওই কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু না দিদি। আরে এই হঠাৎ করে কি হলো তোমার? আচ্ছা, কার রাগ কার উপর দেখাচ্ছ তুমি? একটা টিভি দিয়েছিল, সেটাও কোনো পদের নয়। কোথা থেকে এনেছো এই জঘন্য টিভিটা? আরে আরে তুমি যে কোম্পানির টিভি কিনতে বলেছিলে, বাবা তো সেই কোম্পানির টিভি কিনে দিয়েছিল। আর 10 বছর তো চললো, আর কি চাও? সারা জীবন ধরে চলবে? যাও গিয়ে বলে দাও নিজের বাবাকে যে কিরণের জন্য নতুন এলইডি টিভি চাই। আমি চাই না যে ও রমেশের ঘরে গিয়ে টিভি দেখুক। ওদের সবে সবে বিয়ে হয়েছে, কিরণের এখনই ওর ঘরে যাওয়াটা একদম ঠিক নয়। কিরণের কথা বলছো কেন? সোজাসুজি বলো না যে তোমার টিভি দরকার। আর এত খারাপ লাগছে তোমার, তাহলে নিজে রোজগার করে কেনো না। বাজে কথা বলো না তুমি। তোমার পাতে শুকনো রুটি সঙ্গে ঠান্ডা জল, অন্যের পাতে মাংস দেখে হইও না চঞ্চল।
সন্ত কবীরদাস একদম ঠিক বলেছিলেন যে সন্তোষী সব থেকে বড় সম্পদ। তাই আমাদের তাতেই খুশি থাকা উচিত যা আমাদের কাছে আছে। উন্নতির জন্য চেষ্টা করা, তার স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু অন্য কারুর ধন সম্পদ দেখে নিজের মনের শান্তি হারিয়ে ফেলা এ কেমন বুদ্ধির পরিচয়। আমাদের মধ্যে বেশিরভাগ লোক এই চিন্তাতেই নিজেদের সময় কাটিয়ে দেন যে ওর জামাটা আমার জামার থেকে বেশি সাদা কেন। কেন? এই কেনটাই উইয়ের মতো আমাদের জীবনের খুশিগুলোকে ধীরে ধীরে খেয়ে ফেলে, একটা হাসি খুশি জীবনকে ধ্বংস করে দেয়। পণ দেওয়া নেওয়া দুটোই গুরুতর অপরাধ, কিন্তু এই পরিবারে ছোট ভাই রমেশের পাওয়া পণের পরিমাণ দেখে বড় ভাই দীনেশের মানসিক অশান্তি শুরু হয়ে গেল। তাহলে কি এটা আরো ভয়ঙ্কর কোনো অপরাধের ইঙ্গিত? তুমি মদ খেয়েছো? হ্যাঁ, তো তুমি বিয়ের আগে আমাকে কথা দিয়েছিলে না যে তুমি কখনো মদ খাবে না? যারা মদ খায় আমার তাদের একদম পছন্দ নয়। এত পছন্দ নয় যখন তো গিয়ে থাক না নিজের বাপের সাথে, থেকো না আমার সাথে। এই তোমরা না আমার ভালো মানুষের সুযোগ নিয়েছ। কোনো বাবা নিজের মেয়েকে পণ ছাড়া বিদায় করে নাকি? হ্যাঁ, আরে কিন্তু তুমি তো বলেছিলে যে যে তোমার একটা টাকাও পণের দরকার নেই, কিচ্ছু চাই না। কিন্তু এখন চাই, এখন আমার চাই। আর আর রমেশ যত পেয়েছে না আমার অতই চাই। কথা বলো, তুমি কথা বলো তোমার বাবার সাথে। এসব তুমি কি বলছো? আমি বাবাকে এইসব বলতে পারবো না। আমি বাবার কন্ডিশন জানি। বাবার অবস্থা এমন নয় যে রমেশের মতো পণ দিতে পারবে। তার কাছে বাড়ি আছে না, ওনাকে বলো যেন বিক্রি করে দিয়ে দেয়। কথা বলো নিজের বাবার সাথে, তুমি এক্ষুনি কথা বলো। এই ফোন করো, কথা বলো। দিনেশ, তুমি এখন ঠিক অবস্থায় নেই। আমরা কাল সকালে কথা বলি। সকালে কেন, এখন কেন নয়? বলছি তো এক্ষুনি ফোন করো তুমি। দিনেশ, না কাল না না, সকালে কথা বলি। এক্ষুনি কথা বলো। দিনেশ, আমি বললাম তো তোমায় আমি কাল কথা বলি। এক্ষুনি কথা বলো। এখন মানে এখন কথা বুঝতে পারছো না তুমি? মারবো তোমায়। বাবা, তুমি মাকে মারছো কেন? মা, তোমার খুব লেগেছে না? বাবা তোমাকে কেন মারলো? আরে বাবা, হ্যাঁ। আর কতদিন নিজের জীবনটা এইভাবে কষ্ট করে চালাবি বল? আমার কথাটা শোন, ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে। দেখবি পরে এইরকমই তোর হাতে খুশির চাবি থাকবে। হ্যাঁ, দাদা, মা ঠিকই বলেছে। লতার একজন কাজিন বোন রয়েছে আর তার বাবার কাছে অনেক টাকা আছে। আমার থেকে বেশি পণ পাবি তুই, তাই না লতা? হ্যাঁ দাদা, আর সে না আমাদের বিয়েতে আপনাকে দেখেওছে, আর আপনার খুব প্রশংসাও করছিল। বলছিল যে আপনার ভাসুরের মতো কোনো ছেলে থাকলে অবশ্যই বলবেন। দেখলি বাবা, ভাব এরকম সুযোগ বারবার আসে না। রমেশ, একটু বোঝা তোর দাদাকে। ঠিক আছে দাদা, তাহলে ভেবে দেখ।
উষা, উষা, উষা। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? তোমার পা ভেঙে গেছে না কানা হয়ে গেছো? এত টাইম লাগে বাইরে আসতে? দেখো, এই চুন পুরো ঘরে লাগাতে হবে আর তারপর কালকে পেইন্ট করতে হবে। মিস্ত্রি অনেক বেশি টাকা চাইছে, তাই সবটা তোমাকেই করতে হবে। আর এই গোটা ঘরে চুন লাগানো যেন আজ বিকেলের মধ্যেই হয়ে যায়। কাল আমাদের অফিস থেকে কিছু লোক আসছে রমেশকে বিয়ের পরে অভিনন্দন জানাতে। তাড়াতাড়ি করো। কিন্তু মা, তুমি কি করছো? ওই দেওয়ালগুলো নোংরা হয়ে গেছিল না, তাই আমি চুন করছিলাম। বাবা বলেছে না এইসব কিছু করতে? না মা, আমি তো নিজেই নিজেই কাজ করছিলাম। এখন ভেতরে গিয়ে স্নান করে নাও। আমি তোমায় এসব কাজ করতে দেবো না, চলো। বোঝার চেষ্টা কর মা, মাকে এই কাজটা আজকেই শেষ করতে হবে। তুমি একটা কাজ করো, ভেতরে যাও আর দিদাকে বলো তোমাকে খাইয়ে দিতে, ঠিক আছে? কিন্তু তুমি খেয়েছো? হ্যাঁ, আমি তো এক্ষুনি খেলাম। মা, তুমি তো আগে বলতে বাবু। মিথ্যে কথা বলতে নেই, আজ তুমি মিথ্যে কথা বলছো। তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করে নাও, তারপর একসাথে খাবো, ঠিক আছে? মা, তোমার হাতে এটা কি হয়েছে? আমি তোমাকে আর কাজ করতে দেব না, চলো। আরে মা এক্ষুনি শোন, চলো। আরে মা শোন, চলো মা, আরে আমার তাড়াতাড়ি কথা স্নান শোন। করবে। আর একটুও দেরি করবে না, চলো। মা, দেখো না, চুনের জন্য তোমার হাত কিরম বাজেভাবে লাল হয়ে গেছে। কিন্তু একদম চিন্তা করো না, এই নারকেল তেলের সাহায্যে সারা রাতে তোমার দুটো হাতই ঠিক হয়ে যাবে। কিন্তু এরপর থেকে কখনো এরকম কাজ করবে না, বাবা বললেও না, ওকে? ঠিক আছে। এই বাউন্ডারি ওয়ালে তুমি চুন লাগাওনি কেন? হ্যাঁ, ওই বাবা মা ক্লান্ত হয়ে পড়েছে, আর মার চুনের জন্য হাতও পুড়ে গেছে। আমার মেয়েকে আমার বিরুদ্ধে কথা শোনাচ্ছ? হ্যাঁ, বাবা প্লিজ মাকে মেরো না। মাকে সবসময় কেন বকো তুমি? যতক্ষণ না নিজের বাবার ওখান থেকে কিছু আনতে পারছো না, না আমি যেটা বলবো তুমি সেটাই করবে। মা, বাবা কি চাইছে দাদুর থেকে? কিচ্ছু না আমার সোনা, কিচ্ছু না, কিচ্ছু না। আরে উষা দেবী, এদিকে এদিকে এদিকে, সরি, আসুন, বসুন বসুন বসুন। কিরণ ঘুমিয়ে গেছে? হ্যাঁ। খুব ভালো। কোথায় যাচ্ছেন আপনি? ওই আমি কিচেনে বাসন মাজতে যাচ্ছিলাম। হ্যাঁ, এটা এটা হাতে কি করে হলো এরকম? এটা কি লাগিয়েছো তুমি হাতে? দেখি, সরি, হ্যাঁ কি লাগিয়েছো? হ্যাঁ, ওই কিরণ নারকেল তেল লাগিয়ে দিয়েছিল। না, এটা এগুলো তো নারকেলের তেলে ঠিক হবেই না, তাই না? এটা এটা এতে ঠিক হবে, একদম ঠিক হয়ে গেল, দেখেছো? একদম ঠিক হয়ে গেল, একদম ঠিক হয়ে যাবে। দেখি আরেকটা দায়টা তো এইভাবে ঠিক হবে। প্লিজ ছেড়ে দাও, তুমি খুব লাগছে।
এরকম করো না। না না, এভাবে হয়েই যাবে ঠিক। এটা কি করছো তুমি? দেখো কেউ চলে আসবে, ছেড়ে দাও আমায়। না, কেউ আসবে না। এরকম করো না, খুব লাগছে। কেউ আসবে না, কেউ আসবে না। মা, আরে তুই এখনো স্কুলে যাওয়ার জন্য তৈরি হসনি? চল আমি তোকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করে দিচ্ছি। মা আজ তো সানডে। আমার তো মনেও নেই। দাদু দিদা চলে এসেছে। দিদা, দাদু। মা, বাবা, মা কেমন আছিস তুই? ভালো আছি। তোমরা এত সকাল সকাল? মা, রাতে তো আমাদের ঘুমই আসেনি যখন কিরণ মা আমাদের ফোন করে বলল যে বাবা যা চাইছে বাবাকে তোমরা তাই দিয়ে দাও। সেই নিয়ে বাবা মায়ের মধ্যে রোজ অশান্তি হয়ে যাচ্ছে। কিরণ, তুই যা, গিয়ে তাড়াতাড়ি স্নান করে নে, তারপর সবাই ব্রেকফাস্ট করব। যা মা। ওকে মা। মা উষা, জামাই বাবা জীবন কি চাইছে? কিচ্ছু না বাবা, কিরণ এমনি এমনি এসব বলেছে। দেখ মা, কিছু তো হয়েছে, তোর চোখ বলে দিচ্ছে। পরিষ্কার করে বল কি হয়েছে। না মা, এরকম কোনো ব্যাপার নয়। আমার মাথার দিব্যি খেয়ে বল, বল আরে না। মা আসলে ব্যাপারটা হলো বাবা, কদিন ধরে না ও আজকাল ওসব খুব খাচ্ছে, তো সেই জন্য আমি ওর মদের বোতল লুকিয়ে রেখেছি। ওর এটা মনে হয় যে ওগুলো আমি তোমাদের বাড়িতে লুকিয়ে রেখে এসেছি। ব্যাস সেই জন্যই শুধু বলে, যাও ওগুলো বাড়ি থেকে নিয়ে এসো, যাও বাবার কাছ থেকে আনো। আর ব্যাস ব্যাস এই জন্যই ঝগড়া হতে থাকে। এটা তুই ভালোই করেছিস। জামাই যতই ঝগড়া করুক না কেন বোঝাবি, কিন্তু ওকে বেশি মদ খেতে দিবি না কখনো। হ্যাঁ মা। আচ্ছা তোমরা ভেতরে চলো না, আমি একটু খাবারের ব্যবস্থা করছি। না মা, এখন আমরা আসি। তোর মা তো সকালবেলার পুজোটাও করতে দেয়নি। সূর্যটা উঠতেই মা। আমরা এখানে চলে এসেছি। মা, তুই নিজের খেয়াল রাখিস। এখন আমরা আসছি। আর তোমরাও। আচ্ছা ঠিক আছে মা। অনেক সময় আমরা আবেগের বশে বা কারুর ভয়ে আমরা নিজেদের ওপর হওয়া অত্যাচারের কথা কাউকে বলি না। এভাবে আমরা এমন একটা চোরাবালির মধ্যে ঢুকে পড়ি যেখান থেকে বেঁচে ফেরা খুব মুশকিল হয়ে পড়ে। যদি আমরা সময় থাকতেই সাহস দেখাই আর নিজেদের ওপর হওয়া অত্যাচারের কথা তাদেরকে বলি, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের ভালো চায়, তাহলে আমরা সেই অপরাধের হাত থেকে বাঁচতে পারি। উষা যদি ওর মা বাবাকে সম্পূর্ণ সত্যিটা বলে দিত, তাহলে হয়তো ওর সঙ্গে এরকম হতো না যেটা এবার হতে চলেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? পরিষ্কার কর এগুলো। অন্ধ হয়ে গেছিস নাকি? আমার পটা নোংরা করে দিলি। আমার পা পরিষ্কার কর।
ব্যাস ব্যাস অনেক হয়েছে। শোন, নে এই ডালটা একটু খেয়ে নে, তারপর বাকি কাজগুলো করিস। নে খা। রমেশ, তুই ওই ছেলেটাকে সবকিছু বুঝিয়ে দিয়েছিস তো? আরে মা, তুমি খুব বেশি চিন্তা করো। আমি সব বুঝিয়ে দিয়েছি ওকে, ঠিক আছে? তুমি শুধু এটুকু খেয়াল রাখো বাইরে থেকে কেউ ভেতরে না আসে, ঠিক আছে? চলো। ওসব চিন্তা ঠিক আছে। করিস না, যা। সোনু ভাই, ব্যাস কাজটা তুই ভালো করে করে দে। হয়ে যাবে দাদা। ঠিক আছে, চল কাজে লেগে পড়। চলো। আরে কি করছো তুমি? কোনো নাটক কি করবে না, আমার করছো? সঙ্গে চলো তুমি। আরে পাগল হয়ে গেছো নাকি? কি করছো? চুপ একদম। অনেক তোমার হয়েছে, কথা আর একটা নয়। ভুল হচ্ছে, আমার কথাটা তো শোনো। আরে সব কিছু মিথ্যে মিথ্যে। কথা। এগুলো মিথ্যে মিথ্যে, হ্যাঁ? আরে এটা দেখো। এসব তো মিথ্যে, তাই না? তুমি আমাকে বোকা মনে করো, হ্যাঁ? চরিত্রহীন মহিলা। চলো। এসবের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। দেখো, তুমি আমার মাথা খারাপ আমি করো না। সত্যি বলছি, এসবের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। চলো। বিশ্বাস করো। চলো। কোথায় চলো। নিয়ে যাচ্ছ? আরে বলো। আমি চলো। সত্যি বলছি, আমি কিচ্ছু জানি আমি না। আমার ধৈর্য হারিয়ে ফেলবো। চুপ করে বসো তুমি এখানে। তুমি আমার কথাটা শোনো। তুমি চুপ করে বসে থাকো এখানে। আমার কথা বিশ্বাস করো, এসব মিথ্যে। বৌমা, এবার তুমি তোমার মাসির মেয়ের সাথে দিনেশের বিয়ের কথা বলেই ফেলো। হ্যাঁ মা, এটা কোথায় নিয়ে এসেছো আমাকে? চুপচাপ বসে থাকো তুমি। এটা কোন জায়গা? এটা কোথায়? দেখো, তুমি আমার আমি কোনো বিশ্বাস ভুল কাজ ভেঙেছো। করিনি। বাইরে এসো। আমার ভুল কথাটা করনি শোনো। কিছু। আমি ভুল কোনো করনি না, ভুল তোমায় দেখাচ্ছি আমি তুমি কাজ কি করেছো। এসো আমি তুমি। কোনো ভুল কাজ করিনি। এসো। দেখো, আমি কিরণের দিব্যি খেয়ে বলছি, আমি ওই ভিডিওর ব্যাপারে কিচ্ছু জানি না। লজ্জা করো অন্তত। মেয়ের মিথ্যে দিব্যি তো খেও না। এদিকে এসো। তোমাকে জ্যান্ত ছাড়বো না আমি। প্রতারণা করলো, শোনো। বোকা ভেবেছে আমাকে। আরে আরে তুমি কোথায় যাচ্ছ? এটা কি করছো? এটা কি
করছো তুমি? তুমি এটা কি করছো? এরকম করো না। না 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 না। দেখুন দিদি, আমাদের এটা মনে হচ্ছে যে উনি মানসিক এবং শারীরিকভাবে ঠিক নেই, কারণ ওনাকে আমরা কিছু প্রশ্ন করেছিলাম, তার একটারও সঠিক উত্তর উনি দিতে পারেননি। ওনাকে দেখে আমাদের মনে হচ্ছে ওনাকে মানসিক এবং শারীরিকভাবে কষ্ট দেওয়া হয়েছে। আপনারা কি ওর সাথে এরকম করেন নাকি? আরে ম্যাডাম, আপনারা এসব কি বলছেন? আমরা কি করেছি ওর সাথে? আরে আমি তো আমার বৌমাদের মেয়ের মতো দেখি। এ আমার ছোট বৌমা লতা, একে জিজ্ঞেস করুন। দেখুন, আমাদের বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে, এরকম কোনো সমস্যা হয়নি কখনো। আর আপনি চাইলে ওনার পরিবারকে জিজ্ঞেস করতেই পারেন। আপনার এখানে কোনো অসুবিধে আছে? না। দেখুন, ব্যাপারটা হলো যে কয়েকদিন ধরে ওনার শরীরটা ঠিক নেই, আর আমরা সেটার চিকিৎসাও করাচ্ছি। আসলে কখনো একটু টেনশন নিয়ে ফেলে আর কি, বাইরে চলে যায় তখন, ব্যাস, আর কিছুই না। বৌমা, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। মিস্টার দীনেশ, আপনি আপনার স্ত্রীর খেয়াল রাখবেন। আমরা মাঝে মাঝে আসতে থাকবো ওনার খোঁজ খবর নেওয়ার জন্য। হ্যাঁ, এরপরে যদি আপনি কখনো সমস্যায় পড়েন তাহলে সোজা আমাকে ফোন করবেন। আমার নাম্বার হলো 8500032000। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। অনেক এলাম। অনেক ধন্যবাদ। আমাকে ছেড়ে দাও। তোকে আমি জ্যান্ত ছাড়বো না। মা, এবার তো খেয়ে নাও। মা, খেয়ে নাও না। মা, খাও না। আমার খিদে নেই মা। মা, স্কুল থেকে এসে আমিও কিছু খাইনি। তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। মা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তোমার মতো এত ভালো আমাকে কেউ বাসে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এমন বলে না মা, তোর দাদু দিদাও তোকে খুব ভালোবাসে। হুম। সরি। পুলিশের সামনে, এনজিও লোকের সামনে মুখ না খুলে তুমি আবার প্রমাণ করে দিলে তুমি আমায় কতটা ভালোবাসো। আমি তোমার সঙ্গে খুব খারাপ করছিলাম, জানি না কি হয়েছিল আমার, বলতে পারবো না। আজকের পরে আমরা আবার আগের মতোই থাকবো, আমি কথা দিচ্ছি তোমাকে। বাবা, প্রমিস করো আর কোনোদিনও মাকে মারবে না। মায়ের খুব লাগে। প্রমিস। আমি প্রমিস করছি যে তোমার মাকে আমি আর কোনো কষ্ট দেব না।
আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। ঠিক আছে। যাক বাবা, অবশেষে ওকে ঘাট থেকে নামানো গেল। কিরণ, ও আমাদের দেখে ফেলেছে। আরে ধর ওকে। কিরণ, আঙ্কেল একটু দাঁড়ান, আপনার ফোনটা আমায় দিন। আরে বাবু, এত সকাল সকাল কি হয়েছে? আর ভয় পেয়েছো মনে হচ্ছে। আঙ্কেল আপনি তাড়াতাড়ি আপনার ফোনটা আমায় দিন। এরপরে যদি আপনি কখনো সমস্যায় পড়েন তাহলে সোজা আমাকে ফোন করবেন। আমার নাম্বার হলো 8500032000। হ্যালো ইন্সপেক্টর আঙ্কেল। কোথাও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ও পালিয়ে গেছে। বা ও পুলিশের কাছে চলে যায়নি তো? কি? দাদা, যদি পুলিশের কাছে যায় তাহলে পুলিশ যখন তখন আসতে পারে। আর যদি বৌদির লাশটা খুঁজে পায় তাহলে আমাদের মধ্যে কেউ বাঁচবে না। তো এখন কি করব? দাদা, একটা কাজ কর, তুই বৌদির লাশটা বের কর, আমি জিপটা আনছি। তারপর লাশটা অন্য কোথাও লুকিয়ে দেবো। ঠিক আছে, আগে বার কর, চলো। তাড়াতাড়ি কর। আরে পুলিশ, আরে আরে দাদা, এটা তুই কি করলি? কি? না ইন্সপেক্টর বাবু, আমি কিছু করিনি। বাবা মিথ্যে বলো না, আমি নিজে দেখেছি। তুমি আমায় প্রমিস করেছিলে তুমি মাকে কিচ্ছু করবে না, কিন্তু তুমি তো দিদা আর কাকার সাথে মিলে আমার মাকে মেরে ফেলেছো। পাগল হয়ে গেছিস? কি কি সব বলছিস তুই? দিদা তুমি খুব বাজে দিদা, তোমরা আমার মাকে মেরে ফেলেছো। নিয়ে চলে সব কটাকে। আমরা কিছু আরে, করিনি, আরে, স্যার, আমাদের চলো, কিছু চলো করিনি। বলছি। বলছি তো আমরা কিছু করিনি। লোভের কুয়ো কোনো ইচ্ছে পূরণেই ভরে না। একটা ইচ্ছে পূর্ণ হতে না হতেই আরেকটা চলে আসে। দীনেশের মনে যতদিন লোভের দানব জন্ম নেয়নি ততদিন সব ঠিক ছিল, কিন্তু পণরূপী দানব জন্ম নিতেই ওর সুখী পরিবারটা একেবারে ধ্বংস হয়ে গেল। রমেশের গতিবিধি অপরাধীর মতোই ছিল, আর পণের সঙ্গেই এই বাড়িতে আরেকটা বড় অপরাধকে
উষার শাশুড়ি মা নিজেই ডেকে নিয়ে এসেছিল, যে শেষমেশ নিজের বৌমাকে খুন করলো। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, যে পণ সংক্রান্ত খুনের ক্ষেত্রে বেশিরভাগ সময় মহিলারাও অপরাধী হন। এই সুখী পরিবারটাকে মা আর ছেলের লোভ ধ্বংস করে দিল। উষা অত্যাচার সহ্য করেও প্রতিবাদ করলো না। তাহলে পুলিশ বা কোনো সংস্থা কি করে সাহায্য করবে? মনে রাখবেন, অপরাধের বিরুদ্ধে আগে আমাদের নিজেদের প্রতিবাদ করতে হবে, তবেই আইন আমাদের সাহায্য করবে। আদালতে কেস চলার পর সব অপরাধী তাদের উপযুক্ত শাস্তি পেল। আমাদের দেশে পণ দেওয়া অথবা নেওয়া দুটোই আইনত দণ্ডনীয়, কিন্তু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় ৮,০০০ পণ সংক্রান্ত খুনের কেস জমা পড়ে। কঠিন আইন থাকা সত্ত্বেও কেন প্রতিদিন প্রায় ২১ জন মহিলা খুনের শিকার হন? হয়তো এর সবথেকে বড় কারণ হল পণ সংক্রান্ত খুনের মাত্র ৩৫% অপরাধী শাস্তি পায়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট।